আজকের দিনে আমরা যখন অত্যাধুনিক সুপার কম্পিউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং স্মার্টফোনের যুগে বাস করছি, তখন প্রযুক্তি বলতে আমরা সাধারণত সিলিকন চিপ এবং ডিজিটাল স্ক্রিনকেই বুঝে থাকি। যদি বলা হয় ২০০০ বা তার চেয়েও বেশি বছর আগের কোনো প্রযুক্তির কথা, তবে হয়তো পাথরের তৈরি কোনো সাধারণ হাতিয়ার বা বড়জোর প্রাচীন কোনো সেচ ব্যবস্থার ছবি আমাদের মাথায় আসবে। মানব সভ্যতার ইতিহাস আমাদের শেখায় যে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ঘটেছে ধাপে ধাপে, খুব ধীর গতিতে। চাকার আবিষ্কার থেকে শুরু করে আজকের এই আধুনিক সভ্যতা পর্যন্ত পৌঁছাতে মানুষের হাজার হাজার বছর লেগেছে। কিন্তু ইতিহাস সবসময় একটি সরল রেখায় চলে না। মাঝে মধ্যে এমন কিছু আবিষ্কার আমাদের সামনে এসে দাঁড়ায় যা মানুষের অতীত সম্পর্কে আমাদের সমস্ত ধারণাকে পুরোপুরি পাল্টে দেয়। এমন একটি আবিষ্কার যা প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষরা প্রযুক্তিগত দিক থেকে আমাদের ধারণার চেয়েও অনেক বেশি উন্নত ছিলেন। আজ আমরা এমনই একটি বিস্ময়কর যন্ত্রের গল্প জানব, যাকে নির্দ্বিধায় মানব ইতিহাসের প্রথম অ্যানালগ কম্পিউটার বলা যেতে পারে। এই যন্ত্রটির নাম হল অ্যান্টিকাইথেরা মেকানিজম। এই গল্পটি শুরু হয়েছিল আজ থেকে ১ শতাব্দীরও বেশি সময় আগে, এমন এক অদ্ভুত পরিস্থিতিতে যা কোনো রোমাঞ্চকর উপন্যাসের চেয়ে কম নয়। সালটা ১৯০০, বসন্তকালের শেষের দিক। গ্রিসের আইল্যান্ড অফ সিমি থেকে একদল স্পঞ্জ ডুবুরি দুটি নৌকায় করে ভূমধ্যসাগরের বুকে স্পঞ্জ সংগ্রহ করতে বেরিয়েছিল। তাদের গন্তব্য ছিল উত্তর আফ্রিকার উপকূল। কিন্তু যাত্রাপথে হঠাৎ করেই সাগরে এক ভয়ঙ্কর ঝড়ের সূত্রপাত হয়। ক্যাপ্টেন দিমিত্রিওস কন্ডোস তার নাবিকদের বাঁচাতে বাধ্য হয়ে দিক পরিবর্তন করেন এবং গ্রিসের মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে অবস্থিত একটি ছোট্ট এবং পাথুরে দ্বীপ অ্যান্টিকাইথেরার উপকূলে আশ্রয় নেন। ঝড় থামার পর ডুবুরিরা যখন নিজেদের স্বাভাবিক অবস্থায় ফিরে পেলেন, তখন তারা সিদ্ধান্ত নিলেন যে সময় নষ্ট না করে এই অ্যান্টিকাইথেরা দ্বীপের চারপাশেই তারা স্পঞ্জ খোঁজার চেষ্টা করবেন। স্পঞ্জ খোঁজার জন্য এই ডুবুরিরা সেই সময়কার ক্যানভাস আর পিতলের তৈরি ভারী হেলমেট পরে সাগরের গভীরে নামতেন, যা ছিল অত্যন্ত বিপজ্জনক একটি কাজ। ইলিয়াস স্টাডিয়াটিস নামের একজন ডুবুরি প্রথম সাগরের প্রায় ১৫০ ফুট গভীরে নামেন। কিছুক্ষণ পর যখন তাকে সংকেত পেয়ে উপরে টেনে তোলা হয়, তখন তার চোখে মুখে ছিল চরম আতঙ্ক। তিনি কাঁপতে কাঁপতে তার ক্যাপ্টেনকে জানান যে সাগরের নিচে তিনি এক ভয়ানক দৃশ্য দেখেছেন। সেখানে কাদামাটির স্তূপের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মৃত ঘোড়া এবং মানুষের বিকৃত মৃতদেহ। ক্যাপ্টেন কন্ডোস প্রথমে ভেবেছিলেন গভীর সাগরের চাপে হয়তো ইলিয়াস হ্যালুসিনেট করছেন বা তার নাইট্রোজেন নার্কোসিস হয়েছে। ব্যাপারটা যাচাই করার জন্য ক্যাপ্টেন নিজেই এবার ডাইভিং স্যুট পরে সাগরের নিচে নামেন। আর নিচে নেমে তিনি যা দেখলেন তা কোনো দুঃস্বপ্ন ছিল না, বরং ছিল এক অমূল্য ঐতিহাসিক ধনভাণ্ডার। ইলিয়াস যাদের মৃতদেহ ভেবেছিলেন সেগুলো আসলে ছিল ব্রোঞ্জ এবং মার্বেল পাথরের তৈরি প্রাচীন গ্রিক ভাস্কর্য। হাজার হাজার বছর ধরে সাগরের নিচে পড়ে থাকতে থাকতে সেগুলোর ওপর শ্যাওলা এবং সামুদ্রিক জীবের আস্তরণ পড়ে বিকৃত আকার ধারণ করেছিল। ক্যাপ্টেন বুঝতে পারলেন তারা আসলে একটি বিশাল প্রাচীন রোমান পণ্যবাহী জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। এই আবিষ্কারের খবর খুব দ্রুত গ্রিক সরকারের কাছে পৌঁছায় এবং শুরু হয় ইতিহাসের প্রথম বড় মাপের আন্ডার ওয়াটার আর্কিওলজিক্যাল এক্সকাভেশন বা সমুদ্রতলের প্রত্নতাত্ত্বিক খনন কাজ। পরের কয়েক মাস ধরে ডুবুরিরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাগরের গভীর থেকে একের পর এক অমূল্য রৌপ্যমুদ্রা, কাঁচের পাত্র, সুন্দর সুন্দর গহনা এবং অপূর্ব সব ভাস্কর্য উদ্ধার করতে থাকেন। এই পুরো উদ্ধার অভিযানের সময় ডুবুরিদের নজর এড়িয়ে একটি ছোট কাদা এবং শ্যাওলায় ঢাকা ব্রোঞ্জ ও কাঠের তৈরি দলা পাকানো বস্তুও জাহাজের ধ্বংসাবশেষ থেকে উপরে উঠে আসে। অন্যান্য চকচকে এবং বিশাল আকৃতির ধনের ভিড়ে এই ছোট জংধরা এবং দেখতে কুৎসিত বস্তুটির দিকে কারও সেভাবে নজর পড়েনি। এটি অন্যান্য জিনিসপত্রের সাথেই এথেন্সের ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া হয়। প্রায় ২ বছর ধরে সেই বস্তুটি মিউজিয়ামের একটি অন্ধকার কোণায় পড়ে থাকে। এর উপর লেগে থাকা সাগরের নোনা জল ধীরে ধীরে শুকিয়ে আসতে থাকে এবং এর ভেতরের ব্রোঞ্জের অংশগুলো প্রসারিত হয়ে উপরের কাঠের আবরণটি ফাটতে শুরু করে। ১৯০২ সালের ১৭ই মে মিউজিয়ামের তৎকালীন পরিচালক ভ্যালেরিও স্টাইস ধ্বংসাবশেষগুলো পরীক্ষা করার সময় হঠাৎ করেই সেই ফাঁটা অংশটির দিকে তাকিয়ে চমকে ওঠেন। তিনি দেখতে পান যে সেই দলা পাকানো বস্তুটির ফাটলের ভেতর থেকে উঁকি দিচ্ছে একটি নিখুঁত ব্রোঞ্জের গিয়ার বা খাঁজ কাটা চাকা। একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে একটি গিয়ার হুইল। স্টাইস যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না।
সেই সময়কার প্রচলিত ইতিহাস অনুযায়ী প্রাচীন গ্রিস বা রোমান সাম্রাজ্যে এই ধরনের সূক্ষ্ম এবং জটিল গিয়ার বা যন্ত্রপাতির কোনো অস্তিত্ব থাকার কথাই নয়। ইতিহাসবিদদের মতে এই ধরনের জটিল মেকানিক্যাল গিয়ার বা ক্লকওয়ার্ক প্রযুক্তির উদ্ভাবন হয়েছিল এরও প্রায় ১৪০০ বছর পর ১৪ শতকে ইউরোপের ঘড়ি নির্মাতাদের হাতে। তাহলে ২০০০ বছরের পুরনো একটি জাহাজের ধ্বংসাবশেষে এরকম একটি আধুনিক প্রযুক্তি কিভাবে এলো? প্রাথমিকভাবে অনেক ইতিহাসবিদ এবং বিজ্ঞানী দাবি করলেন যে এটি হয়তো ভুলবশত আধুনিক যুগের কোনো ঘড়ি যা সাগরে পড়ে গিয়েছিল এবং সেই জাহাজের ধ্বংসাবশেষের সাথে মিশে গিয়েছিল। কিন্তু আরও গভীরভাবে পরীক্ষা করার পর দেখা গেল সেই গিয়ারের গায়ে প্রাচীন গ্রিক ভাষায় কিছু নির্দেশিকা খোদাই করা আছে। অর্থাৎ এটি কোনোভাবেই আধুনিক যুগের ভুল নয়, বরং এটি সেই প্রাচীন গ্রিক সভ্যতারই একটি হারানো প্রযুক্তি। এই আবিষ্কার ইতিহাসবিদদের মধ্যে এক বিশাল বিতর্কের জন্ম দিল। এই যন্ত্রটি আসলে কি কাজ করত এবং এটি কিভাবে তৈরি করা সম্ভব হয়েছিল তা নিয়ে শুরু হলো বিস্তর গবেষণা। দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা এই রহস্যের সমাধান খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু যন্ত্রটি এতটাই ভঙ্গুর ছিল যে এটিকে ভেঙে ভেতরে কি আছে তা দেখা সম্ভব ছিল না। প্রযুক্তির উন্নতির সাথে সাথে এই যন্ত্রটিকে বোঝার পদ্ধতিও বদলাতে থাকে। ১৯৫০ এবং ৭০-এর দশকে ডেরেক জে ডিসোল্লা প্রাইস এবং রেডিওগ্রাফার চারালাম্বোস কারাকালোস প্রথম এক্স-রে এবং গামারে ব্যবহার করে এই যন্ত্রটির ভেতরের ছবি তোলার চেষ্টা করেন। তারা আবিষ্কার করেন যে এটি কেবল একটি সাধারণ গিয়ার নয়, বরং এর ভেতরে ২৭টিরও বেশি জটিল গিয়ার একে অপরের সাথে যুক্ত হয়ে আছে। এটি ছিল একটি অত্যন্ত জটিল মেকানিক্যাল সিস্টেম। তবে আসল ব্রেকথ্রু আসে ২১ শতকের শুরুতে। আধুনিক প্রযুক্তির যুগে গবেষকরা অ্যান্টিকাইথেরা মেকানিজম রিসার্চ প্রজেক্ট নামে একটি আন্তর্জাতিক দল গঠন করেন। এই প্রাচীন প্রযুক্তিকে ডিকোড করার জন্য তারা আধুনিক যুগের সবচেয়ে উন্নত কম্পিউটেশনাল ইমেজিং এবং 3D এক্স-রে সিটি স্ক্যানার ব্যবহার করেন। ৮ টন ওজনের একটি বিশাল মাইক্রোফোকাস এক্স-রে মেশিন বিশেষভাবে তৈরি করে এথেন্সে নিয়ে যাওয়া হয় শুধু এই যন্ত্রটির স্ক্যান করার জন্য। এই আধুনিক প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা যন্ত্রটিকে না ভেঙে বা স্পর্শ না করেই এর ভেতরের প্রতিটি স্তরের 3D ইমেজ তৈরি করতে সক্ষম হন, এবং তারা যা দেখলেন তা আধুনিক প্রকৌশলীদেরও বিস্মিত করে দিল। এই এক্স-রে স্ক্যানগুলোর মাধ্যমে যন্ত্রটির ভেতরে লুকিয়ে থাকা হাজার হাজার প্রাচীন গ্রিক অক্ষরের পাঠ উদ্ধার করা সম্ভব হয়, যা মূলত এই যন্ত্রটির একটি ইউজার ম্যানুয়াল বা ব্যবহার নির্দেশিকা ছিল। এই নির্দেশিকা এবং গিয়ারের গঠন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অবশেষে বুঝতে পারলেন যে এটি আসলে কি ছিল। অ্যান্টিকাইথেরা মেকানিজম ছিল একটি স্বয়ংক্রিয় এবং অত্যন্ত নিখুঁত জ্যোতির্বিজ্ঞানের ক্যালকুলেটর বা একটি অ্যানালগ কম্পিউটার। এর কাজ করার পদ্ধতি ছিল বিস্ময়কর রকমের আধুনিক। এর একপাশে একটি হ্যান্ডেল বা ক্র্যাঙ্ক ছিল যা ঘোরালে ভেতরের সমস্ত গিয়ারগুলো একসাথে কাজ করতে শুরু করত। এই গিয়ারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে তারা মহাকাশে গ্রহ নক্ষত্রের গতির নিখুঁত গাণিতিক অনুপাত অনুসরণ করত। যন্ত্রটির সামনের দিকে ডায়ালটি সূর্য এবং চাঁদের অবস্থান এবং বর্তমান দিন, মাস ও বছর নির্দেশ করত। এটি চাঁদের পর্যায় বা লুনার ফেজগুলোও দেখাতে পারত। এমনকি চাঁদের উপবৃত্তাকার কক্ষপথের কারণে এর গতির যে পরিবর্তন হয় তা হিসাব করার জন্য এই যন্ত্রে এপিসাইক্লিক গিয়ারিং বা পিন অ্যান্ড স্লট মেকানিজমের মতো একটি অত্যন্ত উন্নত গাণিতিক ধারণা ব্যবহার করা হয়েছিল, যা এর আগে ইতিহাসবিদরা ভাবতেন আইজ্যাক নিউটনের সময়ের আগে আবিষ্কারই হয়নি। যন্ত্রটির পেছনের অংশে ছিল আরও ২টি বিশাল ডায়াল। এর মধ্যে একটি ডায়াল ১৮ বছর বা ২২৩ চন্দ্রমাসের সারস সাইকেল ট্র্যাক করত। এই সারস সাইকেল ব্যবহার করে প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময়, এমনকি সেই গ্রহণের রং কেমন হবে তা নিখুঁতভাবে ভবিষ্যদ্বাণী করতে পারতেন। শুধু তাই নয়, আধুনিক গবেষণায় দেখা গেছে যে এই যন্ত্রটি বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনির মতো সে যুগে মানুষের জানা ৫টি গ্রহের গতিবিধিও ট্র্যাক করতে পারত। সবচেয়ে মজার ব্যাপার হলো এই যন্ত্রটি শুধু মহাকাশের হিসাবই রাখত না, মানুষের সামাজিক জীবনেরও হিসাব রাখত। এর একটি ছোট ডায়াল প্রাচীন গ্রিসের প্যান হেলেনিক গেমস, যার মধ্যে বিখ্যাত অলিম্পিক গেমসও অন্তর্ভুক্ত ছিল, তার ৪ বছরের চক্রের হিসাব রাখত। অর্থাৎ এটি ছিল এমন একটি যন্ত্র যা একই সাথে মহাকাশ, সময় এবং মানব সমাজের এক অদ্ভুত মেলবন্ধন ঘটিয়েছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এত উন্নত একটি যন্ত্র কে তৈরি করেছিলেন? জাহাজের ধ্বংসাবশেষ থেকে পাওয়া অন্যান্য উপাদান বিশ্লেষণ করে ধারণা করা হয় যে জাহাজটি খ্রিস্টপূর্ব ৭০ থেকে ৬০ অব্দের মাঝামাঝি সময় ডুবে গিয়েছিল, কিন্তু যন্ত্রটি হয়তো তারও কয়েক দশক আগে তৈরি করা হয়েছিল। এই যন্ত্রের জটিলতা এবং এর মধ্যে ব্যবহৃত গাণিতিক সূত্রগুলো দেখে অনেক বিজ্ঞানীর ধারণা এর পেছনে হয়তো বিখ্যাত প্রাচীন গ্রিক গণিতবিদ আর্কিমিডিসের কোনো হাত থাকতে পারে,
যদিও আর্কিমিডিস এই জাহাজ ডোবার অনেক আগেই মারা গিয়েছিলেন, কিন্তু হয়তো তার তৈরি করা কোনো নকশা বা তার প্রতিষ্ঠিত কোনো স্কুল অফ থট থেকে এই যন্ত্রটির জন্ম হয়েছিল। আরেকজন প্রধান সন্দেহভাজন হলেন প্রাচীন গ্রিসের সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী হিপারকাস, যিনি রোডস দ্বীপে বসবাস করতেন। চাঁদের গতিবিধির যে জটিল তত্ত্ব এই যন্ত্রে ব্যবহৃত হয়েছে তা হিপারকাসের তত্ত্বের সাথেই সবচেয়ে বেশি মিলে যায়। রোডস দ্বীপটি সে সময় জ্যোতির্বিজ্ঞান এবং যন্ত্রকৌশলের একটি বড় কেন্দ্র ছিল, এবং মনে করা হয় জাহাজটি রোডস থেকেই রওনা হয়েছিল। তবে এর আসল স্রষ্টা যিনিই হন না কেন, তিনি শুধু একজন সাধারণ কারিগর ছিলেন না, তিনি ছিলেন একজন জিনিয়াস, যিনি জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অসাধারণ জ্ঞান রাখতেন। অ্যান্টিকাইথেরা মেকানিজম আমাদের সামনে একটি বিরাট দার্শনিক এবং ঐতিহাসিক প্রশ্ন তুলে ধরে। যদি আজ থেকে 2000 বছর আগে মানুষের কাছে গিয়ার, ডিফারেন্সিয়াল এবং অ্যানালগ কম্পিউটিংয়ের মতো এত উন্নত প্রযুক্তি থাকে, তবে সেই প্রযুক্তি হারিয়ে গেল কেন? কেন আমাদের এই আধুনিক স্তরে পৌঁছতে আরও 2000 বছর অপেক্ষা করতে হলো? ইতিহাস ঘাটলে দেখা যায় রোমান সাম্রাজ্যের পতন, আলেকজান্ড্রিয়ার লাইব্রেরির মতো জ্ঞানের ভাণ্ডার ধ্বংস হওয়া এবং পরবর্তীতে বিজ্ঞান ও যুক্তির বদলে ধর্মীয় গোড়ামির বিস্তার, এই সব কিছুই ধীরে ধীরে প্রাচীন বিশ্বের এই উন্নত প্রযুক্তিগত জ্ঞানকে বিলুপ্তির দিকে ঠেলে দেয়। একটি সভ্যতার পতন কিভাবে মানবজাতির হাজার বছরের অগ্রগতিকে পিছিয়ে দিতে পারে, অ্যান্টিকাইথেরা মেকানিজম তার সবচেয়ে বড় প্রমাণ। একটু কল্পনা করে দেখুন, এই প্রযুক্তি যদি হারিয়ে না যেত, যদি এই মেকানিক্যাল কম্পিউটিং জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে আরও বিকশিত হতো, তাহলে হয়তো শিল্প বিপ্লব 18 শতকে নয়, বরং তারও 1000 বছর আগে ইউরোপে শুরু হতে পারত। আমরা হয়তো আরও অনেক আগে মহাকাশ জয় করতে পারতাম, হয়তো আধুনিক যুগের প্রযুক্তিগত উৎকর্ষতার চেয়েও অনেক দূর এগিয়ে যেতে পারতাম। অ্যান্টিকাইথেরা মেকানিজম আজ এথেন্সের ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়ামে সযত্নে সংরক্ষিত আছে। এটি শুধু ব্রোঞ্জের কয়েকটি ভাঙা টুকরো নয়, এটি এক অল্টারনেট রিয়ালিটি বা এমন একটি ভবিষ্যতের ভূত যা কখনো বাস্তবায়িত হতে পারেনি। এটি আমাদের অহংকারকে চ্যালেঞ্জ করে যে আমরা আধুনিক যুগের মানুষেরাই কেবল উন্নত এবং বুদ্ধিমান। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের উদ্ভাবনী ক্ষমতা সময়ের গণ্ডিতে বাধা নয়, এবং প্রযুক্তির অগ্রযাত্রা যে কোনো সময় হারিয়ে যেতে পারে যদি না আমরা জ্ঞানকে যথাযথভাবে সংরক্ষণ করতে শিখি। এই একটিমাত্র প্রাচীন অ্যানালগ কম্পিউটার আমাদের মানব সভ্যতার এক না বলা ইতিহাস, হারিয়ে যাওয়া জ্ঞান এবং এক অবিশ্বাস্য মেধার গল্প বলে যায়, যা আজও আধুনিক বিজ্ঞানীদের মুগ্ধ করে রেখেছে। বন্ধুরা, অ্যান্টিকাইথেরা মেকানিজমের এই রহস্যময় এবং রোমাঞ্চকর ইতিহাস আপনাদের কেমন লাগল? প্রাচীন প্রযুক্তির এই অসাধারণ গল্পটি যদি আপনাদের ভাবিয়ে তোলে এবং ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। এমন সব অজানা এবং রহস্যময় ঐতিহাসিক এবং প্রযুক্তিগত গল্প আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে এরকম আরও চমকপ্রদ এবং তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন। নিচে কমেন্ট করে জানান আপনার মতে যদি এই প্রযুক্তিটি হারিয়ে না যেত, তবে আজকের পৃথিবী কতটা আলাদা হতো। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানা গল্পের সাথে।